আমি আবার এই এলাকায় যারা জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে রয়েছেন প্রত্যেকেই এই জমিয়তের সভা থেকে আমি উষ্ণ অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। তারপর আমি গুটি কতক কথা সময় সাপেক্ষ মুসলমান সমাজের ওয়াকাফ প্রথম এজেন্ডা আজকের আলোচ্য বিষয় এই সভা। ওয়াকাফ তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাক থেকেই প্রমাণিত। গাদা গাদা অনেক অনেক সাহাবী তাদের নিজস্ব সম্পদ, বাগান, ভিটে, বাড়ি, সমস্ত কিছু ওয়াকাফের যারা মূল উপভোক্তা তারা হচ্ছে যারা এর সিভিল বেনিফিটারি, যারা এর বেনিফিট পায় সেটা হচ্ছে সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের জন্য আল্লাহর ওয়াস্তে দান করা, এই দান তিনারা করেছিলেন। সাহাবীদের যুগ থেকে এই দান করার সিলসিলা পদ্ধতি পরম্পরাগতভাবে আজ 2024 সাল পর্যন্ত ওয়াকাফের এই নিয়ম চলে আসছে। অকাতরে মুসলমানরা দান করেছিলেন মানুষের প্রয়োজনে, মানুষের বাচ্চা, মানুষের দুর্দিনে। যার বাড়ি নেই বাড়ি দেওয়া হবে, শহরে যাওয়া থাকার জায়গা নেই মুসাফিরখানা হবে, দাতব্য চিকিৎসালয় হবে, ঔষধের দোকান হবে, এখানে ভ্রাম্যমান ঔষধ এবং চিকিৎসক নিয়ে এসে গ্রামে গ্রামে মানুষের উপকার করা হবে। এই স্কুল করা হবে, মক্তব করা হবে, মাদ্রাসা করা হবে, গোরস্থান করা হবে, মসজিদ করা হবে। এর জন্য মুসলমান নিজের মূল্যবান সম্পত্তি আল্লাহর জন্য, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন, সেটাই হলো ওয়াকাফের সম্পত্তি। ভারতবর্ষে যখন ইংরেজরা আগমন করলো, আমরা জানি ইংরেজ আসার সঙ্গে সঙ্গেই মুসলমানদের খোল নলচে বলে দিল। এটা জাতি ধর্ম বর্ণ এবং রাজনীতির বন্ধুদেরকে আমরা বলতে চাই জমিয়তের পক্ষ থেকে, এটা কোনো একটা অহেতুক আমাদের জেদ নয়, এটা আমাদের একটা পূর্বপুরুষ পূর্বজনদের উৎসর্গকৃত সম্পত্তি। তাকে রক্ষণাবেক্ষণা করার জন্য আমাদের আজকের এই প্রচেষ্টা এবং আন্দোলন, এবং আগামী দিনেও তাই। এটা অন্য কিছু গায়ের জোর নয়। ইংরেজ যখন এলো 1810 খ্রিস্টাব্দে এই ওয়াকাফ সম্পত্তি নিয়ে, তখন থেকেই কলকাতায় এই যে পোর্ট উইলিয়াম, মোহামেডান স্পোর্টিং মাঠ, মোহনবাগান, তারপর আপনার এই ইডেন গার্ডেন্স, এমনকি আমাদের মানে বিধানসভা, এই সমস্ত কিছু ওই ইংরেজের আসার পর এই 1810, তার আগে থেকে নবাব আলিমউদ্দিন খাঁ 2555 বিঘে জমি ওই কলকাতার আশেপাশে তিনি ওয়াকাফ করে গেছেন। 2555 বিঘে জমি সব। এবার অনেকে এখন পার্লামেন্টে গিয়ে বলছে ওয়াকাফ এমন একটা জাদুকাঠি। এই সমস্ত আমাদের শিক্ষিত সদস্য যারা পার্লামেন্টে রয়েছেন, এই ইনারা কি বলবো বলুন, তেনারা সাংসদ, তা তিনারা বলছেন ওয়াকাফ ছুঁলেই সে জমিটা ওয়াকাফের হয়ে যাবে। ওয়াকাফ ছুঁলেই জমি হয়ে যাবে, ওয়াকাফের নয়। ওয়াকাফের জমি অন্য কেউ মাঝখানে এসে আপনারা দখল করেছেন, সেইটা ওয়াকাফ বলছে যে এটা আমার সম্পদ। ছুলি নয়, ওয়াকাফ নিতে চাচ্ছে আর আপনি বলছেন ছুলি ওয়াকাফ হয়ে যাবে না। ওয়াকাফ কোনো জমি ছুলে ওয়াকাফ হয় না। ওয়াকাফের জন্য তার ডিড, তার দলিল করা আছে, সে দলিল রেকর্ড আছে। সেগুলো এবার আপনারা নিয়ে খাচ্ছেন, সে আলাদা কথা। আপনারা নিয়ে যা খাচ্ছেন, যেভাবে যা ফায়দা লুটছেন, যেভাবে তছরুপাত করছেন, সেটা আলাদা জিনিস। সে কথা তিনারা বলছেন না। ওনারা বলছেন ওয়াকাফ যেখানে ছুঁবে সেটাই জমিটা ওয়াকাফ হয়ে যাবে। অতএব খুব
এ মারাত্মক ব্যাপার। ওয়াকাফের আইনটা কি দেশ থেকে তুলে দাও, ও ছুঁতেও পারবে না, ওর রোগও হবে না, রোগীও থাকবে না, ও দাও, ওর পোকা মেরে দিয়ে দাও। 2024 সালে সেই জন্যই ওয়াকাফকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। অথচ ইংরেজ যখন এলো তখন আমাদের মুসলিম সমাজরা ওই সময় অত দুর্বল, এদের রাষ্ট্রীয় হারা, অর্থনীতি হারা, শিক্ষা ইংরেজ আসার পর আমূল খোলনলচে বদলে গিয়েছিল। এরা সেই যুগে তথাকথিত শিক্ষিত যারা ছিল তাদের শিক্ষা অচল হয়ে গিয়েছিল। তারা ছিল আরবি ফার্সি পণ্ডিত। ইংরেজ আসার পর ইংরেজি চালু করলো। এরা ক্ষোভে দুঃখে ইংরেজকে ঘৃণা করে এই দেশ থেকে পরিত্যাগ করানোর জন্য তারা ফতোয়া দিল যে ইংরেজ এবং ইংরেজের সমস্ত সংস্কৃতি আমরা বর্জন করে চলব। এটা এ নয় যে আমরা ইংরেজি শিক্ষা বর্জন করেছিলাম, না, আমরা করেছিলাম বর্জন যে ইংরেজ এই দেশে আমাদের জন্য এত বড়, আমাদের সার্বভৌমত্বের জন্য এত বড় ক্ষতিকারক যে ওর ছায়া মারাবো না, যে গাছের ফল খাবো না সে গাছের ছায়া মারাবো না, এই সিদ্ধান্ত তারা নিয়েছে। একদিকে চাকরি হারা, শিক্ষা হারা, সম্পদ হারা, তবুও ইংরেজের কাছে ওরা জোরালো আন্দোলন করেছিলেন, যে আন্দোলনের সূত্রপাত আমাদের বুজুর্গানেরা দিনেরা করেছিলেন 1837 সালে। 1837 সালে জোর আন্দোলন করলেন তখনকার তথাকথিত ওলামায়ে একরাম এবং মুসলিম সমাজ, যে না, আমাদের গোরস্থানের জমি তুমি কাটতে পারো না, আমাদের মাদ্রাসার জমি তুমি কাটতে পারো না, এ জমি আমাদের দেওয়া, আমাদের কাগজ আছে, আমাদের রেকর্ড আছে, আমাদের আরএস পর্চা আছে, সিএস আছে, এলআর আছে, এত সত্ত্বেও এই কাগজের বলেই তো তুমিও তো তোমার বাপত্য সম্পত্তি এবং খরিদ করা সম্পত্তি দেশের নাগরিকরা ভোগ করছে। এই কটা জিনিসের বলেই তো, সে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে তারা তো আলাদা কিছু তাদের কাছে কাগজ নেই। দলিল তাদের নামে ডিড হয়েছে, তার নামে রেকর্ড হয়েছে, আরএস পর্চা আছে, সিএস পর্চা আছে, এলআর আছে। এই জিনিসগুলোর বলেই তো আমরা ভারতবাসী আমরা জমি জমা সম্পত্তি এগুলোকে ভোগ করছি। তো ওয়াকাফের কাছে কি আছে? ওয়াকাফের কাছেও তো এই আজগুবি ভূত দেখলে তো হবে না। আমাদের প্রধানমন্ত্রী তিনি বলছেন আরে সর্বনাশ, ওয়াকাফ যেখানে ছোবে সেখানে বিপদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ওরে বাপরে, ওয়াকাফ যেখানে ছোবে সব ওয়াকাফ হয়ে যাবে, আমাদের সমস্ত অফিস আদালত গ্রাম গঞ্জ মন্দির সব ওয়াকাফে চলে যাবে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিনয়ের সাথে আমরা তাকে আবেদন জানাচ্ছি যে নতুন করে ওয়াকাফ হবে না, ওই ওয়াকাফের জমি নিয়ে আগে থেকে যারা ঘুঘুর বাসা বেঁধেছে সে তাদেরকে জানানো হচ্ছে যে এটা ওয়াকাফের সম্পদ। কথাটা বুঝতে পেরেছেন? বহু আগে থেকে যারা ঘুঘুর বাসা বেঁধেছে না, আপনি অফিস করেছেন, নিশ্চয়ই করেছেন, অফিসটা আপনি করেছেন, করেছেন কার জায়গায়? কাগজটা দেখান, রেকর্ড দেখান। সে রেকর্ড খুলতে গিয়ে যদি সেটা ওয়াকাফ স্টেটের জমি বার হয় তাহলে পরে আমরা তো রেকর্ড তৈরি করিনি, সে তো আপনারা আমলারা তৈরি করেছে। আমরা তো ওই পীর সাহেবের কাছে পানি পোড়া দিয়ে ফুসমন্তর জাদু দিয়ে তো আর আজকে ওয়াকাফ করে দিইনি, ওটা তো আগে থেকেই আপনারা আমলারা করেছে, আপনার এলআরএ করেছে, আপনার ভিডিও করেছে, আপনার মানে ডিএলআর করেছে, এ তো তারা করেছে, এ তো আমরা করিনি। কিন্তু তারা তা মানতে রাজি নয়। অতএব বন্ধু, এই ওয়াকাফের সম্পত্তি উদ্ধার 2024 ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে কথা একটু আগেই হুসামউদ্দিন সাহেব বলছিলেন যে না, এখানে ওয়াকাফ টকাফ এসব কোনো জিনিস নয়, আসল তো গোড়াই গলদ, ওর সর্ষের ভেতর ভূত আছে। যে দেশ উন্নয়নের কথা আমি এই উন্নতি দিয়ে দেশের মানুষের কাছে পৌঁছাতে পারবো না, ওই ওয়াকাফের এজেন্ডা তুলে আমি এই দেশে বিভাজন করতে পারবো। এক শ্রেণীর মানুষকে বলবো দেখো এদের কাছে গাদা ওয়াকাফের সম্পত্তি আছে,
আরে বাবা, সম্পত্তি এদের পূর্বপুরুষরা দিয়ে গেছে, তো এর দোষটা কি? বলে এত গোরস্থানের জমি, সুতরাং এত জমি দেওয়া হবে না। কেন? বলে অত জমি লাগবে না, জমি কিছু ফেরত দিতে হবে। আমরা বললাম জমি বেশি থাকার জন্য কি ফেরত দিতে হবে? জমি তো আমাদের ভেস্টেড নয়, জমি তো আমাদের রেকর্ডের জমি, তা আপনি ফেরত নেবেন কেন? বললেন এত বেশি। এত বেশি যদি হয় তাহলে কলকাতায় আমাদের রাজ্যপালের তো একটা বাড়ি হলেই হতো, তো 200 বিঘে জমি কেন ওনাকে দেওয়া হয়েছে? ওনার কাছেও তো গাদা জমি আছে। ওনাকে 5 বিঘে দিয়ে আর 195 বিঘে ওনার কাছ থেকে চেয়ে নেন, দেখিনি কেমন মজা হয় দেখুন। কথা ঠিক না ঠিক? বেশি থাকলে যদি অপরাধ হয় তাহলে রাজ্যপালের বাড়িটা তো আপনারা দেখেছেন, হ্যাঁ, রাজভবনের বাড়িটা। একটা লোকের জন্য অত বাড়ির দরকার হয়? মানুষ জায়গা পাচ্ছে না, একটুখানি রাত কাটাবার শীতে, বর্ষায়, যাদের মাথায় ছাদ নেই, ওই কলকাতায় হাজার হাজার ওই রকম ধরনের প্রবাসী মানুষ যারা নিরশ্রয়, যাদের মাথায় ছাদ নেই। হে দয়াবান, আপনি যদি ওয়াকাফের কবরস্থান বেশি হয়, ওখান থেকে যদি নিতে মন যায়, তাহলে আপনি রাজ্যপালের কাছ থেকে কিছু জমি নেন। ও যদি দেয় তখন আমরা বিবেচনা করব, তারপর আমরা ভাববো, তার আগে আপনার দাবি মানব। কথা ঠিক না ঠিক? বেশি থাকলে আপনাকে নিতে হবে, এ কোন দাসিকতা? এটা অন্যায় দাবি। মসজিদের জমি যারা দান করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা দান করেছে, সেই জমি আপনি কেন নেবেন? সেই জমি থেকে বক্তব্য তৈরি হবে, মাদ্রাসা তৈরি হবে, সেখান থেকে ওই মাদ্রাসার উন্নয়ন হবে, বক্তব্যের উন্নয়ন হবে, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করবে, সেখান থেকে সেই জমির উন্নয়নের সুফল যদি ওয়াকফের জমি হয় তাহলে জনগণ তা ভোগ করবে। আপনি কেন কেড়ে নেবেন? আপনি কেড়ে নিলেই তো আমাদের বিপদ। জমিয়ত উলামা শুধু এই ওয়াকাফ ছুলেই ওয়াকাফ হবে ভয় পাচ্ছে, আর আমরা ভয় পাচ্ছি যে মহামান্য প্রধানমন্ত্রী এই ওয়াকাফের জমিতে গেলে পরই নেপই মারে দই হয়ে যাবে, আমরা ভয় করছি। ও এমনই হাফিস করে দেবে, ওই একটা ম্যানেজার, একটা ভালো অফিসার আমলা যদি বসায়, আর তার নাম যদি ওই রকম নীরব মোদী হয়, ললিত মোদী হয়, তাহলে তো জমি তো দূরের কথা, ওই জমির গিড়ো পর্যন্ত উপড়ে নিয়ে তাকে আবার ভারতেও খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না বেটি? অতএব দোহাই বাবা, আপনি আপনার ভিক্ষের দরকার নাই, আপনার ইঁড়েটাকে ঠেকান। কথা ঠিক না বেটি? আমাদের ভিক্ষের দরকার নাই, আপনার কুকুর আপনি ঠেকান। যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ইউটিলাইজ তো ঠিক করতে পারছেন না, ব্যবহার, মানুষ তার সুফল পাচ্ছে না। আবার আমাদের সম্পত্তি কেন নেবেন আপনি? বলে না, তোমাদের কাছে 8.5 লক্ষ একর জমি আছে এই ওয়াকাফ। কত বললাম আমি? 8.5 লক্ষ। এটা আবার দুটো ভাগ করেছে, একটা হচ্ছে ডাইরেক্ট ওয়াকাফ আর একটা হচ্ছে ওয়াকাফ বাই ইউজার। ওয়াকাফ বাই ইউজার এই সবটা এখানে লেখা আছে নিয়মগুলো, যে ওয়াকাফ বাই ইউজার যেগুলো দেওয়া হয়েছে পূর্বপুরুষরা, কিন্তু এখনো মসজিদের নামে, গোরস্থানের নামে, ক্লাবের নামে, গ্রামের এরকম ধরনের কমিউনিটি হলের নামে, তারপর আপনার গ্রামে এই সমস্ত জনকল্যাণের কাজে, ওগুলো এখনো পর্যন্ত রেজিস্ট্রি হয়নি। তিনারা এখনো ওগুলো দলিল করে দেননি। এইরকম জমির সংখ্যা হচ্ছে প্রায় 3 লক্ষ একর। কত বললাম আমি? প্রায় 3 লক্ষ একর। ভারতবর্ষের জমি সবারই আছে, রেলের জমি আছে এই ওয়াকাফের থেকেও বেশি, মিলিটারির জমি আছে ওয়াকাফের থেকেও বেশি। অন্যান্য সম্প্রদায়ের পুরীর মঠে কয়েক টন সোনা আছে, জমি তো দূরের কথা, জান না? ওইখানে গিয়ে বলুন যে আমি একটা কমিশন বসাবো, কিছু আমার অফিসাররা এত কাজ, আমার অফিসার এত বেড়ে গেছে, কাজ দিতে পারছি না, ওই পুরীর মন্দিরের ওই তোমাদের যে কয়েক টন সোনা আছে ওগুলোকে আমার অফিসাররা বসে বসে হিসাব করবে, কয়েক দাবি করুন।
দেবত্ব সম্পত্তিও তো আছে, যেমন বীরত্ব সম্পত্তি আছে, মাজার আছে, মসজিদ আছে, গোরস্থান আছে। আমার হিন্দু ভাইদেরও তো তাদের জন্য সম্পত্তি আছে মন্দিরের নামে। সেই দেবত্ব সম্পত্তি সেখানে কেন আপনি বলছেন না যে আমি ওখান থেকে একটা অংশ নিয়ে নেব? অতএব জমিয়ত উলামা এই ওয়াকফ 2024 এটা সংশোধন করা নয়, এটা আপনি চার দিয়ে এই ওয়াকফের সম্পত্তি আপনি গ্রাস করার জন্য আমাদের হাতে মারছেন, আবার হাতে মারার ষড়যন্ত্র করছেন। তাই জমিয়ত উলামা আজ উদ্বিগ্ন, এবং আগামী দিনেও আমাদের এই উদ্বেগের উত্তাপ আরো বাড়বে যদি সরকার এখনো পর্যন্ত জেসিপি রিপোর্ট, জয়েন্ট পার্লামেন্টারি রিপোর্টে যদি তিনি তার জ্ঞান যদি না ফেরে, তাহলে পরে আমাদের ঘরে পথে নেমে আমাদের সম্পত্তি রক্ষা করার জন্য আন্দোলন করতে হবে। বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। জমিয়ত উলামা এটা গায়ের জোর নয়, ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে, ব্রিটিশ দিয়েছে, ব্রিটিশের তত্ত্বাবধানে যখন এই ভারত চলছিল তখন দিয়েছে। দি ওরিয়েন্টাল মোহামেডান ডিফেন্স অ্যাক্ট 1937, 1937 সালে আমাদেরকে এই অধিকার দেওয়া হয়েছিল, ওরিয়েন্টাল মোহামেডান ডিফেন্স অ্যাক্ট। মুসলমানরা তাদের সম্পত্তি, তাদের নিরাপত্তা, তাদের মসজিদ, তাদের গোরস্থান তারা পরিচালিত করবে, এটা সংবিধানের অ্যাক্ট হিসেবে গ্রহণ করা হলো। পরবর্তীতে এটা ওই আপনার 1995 সালে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে সেটা মুসলিম পার্সোনাল ল বলে ঘোষণা দেওয়া হলো, তার অন্তর্ভুক্ত করা হলো এই ওয়াকফের সম্পত্তিকে। তাহলে কোথায় ইংরেজ? সে দিয়ে গেল, বলল এত সম্পত্তি এদের পূর্বপুরুষরা দিয়েছে, এদের সৎ উদ্দেশ্য রয়েছে, সাধারণ মানুষ উপকৃত হবে, এই জমি সরকার অধিগ্রহণ করতে পারে না। কিন্তু আজ সেই লোভ তলা ফাঁক করে দিয়েছে ভারতবর্ষের ইকোনমিক্স ড্যামেজ, অর্থনীতি ধস নেমে গেছে, বেকারত্ব হুড় করে বাড়ছে। সে হিন্দুর ছেলে মুসলমান ছেলে, হিন্দুর মেয়ে মুসলমান মেয়ে লেখাপড়া করেও আজকে তারা উপযুক্ত জায়গা খুঁজে পাচ্ছে না। তো সরকারকে তো কিছু করতে হবে। কি করতে হবে? আমি যতগুলো কাঠি বার করেছিলাম, জাদু কাঠি, সব তো ভোতা হয়ে গেছে। রাম মন্দির ভোতা, তো যা হবার হয়ে গেছে। জ্ঞানবাপী মসজিদ তৈরি করলাম, সেখানেও আইনের চোখে এখন ধরা ছোঁয়ার বাইরে। আবার আজমিরের পীর সাহেব সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতির ওখানেও গিয়ে নাকি কোন লিঙ্গ খুঁজে পাওয়া যাচ্ছে। যাক, যদি পাওয়াই যায় তার ব্যবস্থা হবে, আইন তো আছে। এ তো পুঁইশাকের মাচা নাই দেশটা, এ দেশ তো আইনের শাসন চলে। যদি বলেন না আইনের শাসন চলবে না, গায়ের জোরে চালাবো দেশ, তাহলে আমার মনে হয় শুধু আমরা ক্ষতিগ্রস্ত হবে না, গোটা ভারতবাসী তার ক্ষতিগ্রস্ত। আইনের শাসন চলতে দেয়, গায়ের জোর, পার্টির শাসন, এটা চলতে পারে। এটা ডেমোক্রেসির জন্য মানায় না, বেমানান, অচল। আব্রাহাম লিঙ্কন বলে গিয়েছিল, যে দেশে ডেমোক্রেসি গণতন্ত্র থাকবে, সেই গণতন্ত্রের মুরগির ছাল তোলার মতো যদি টেনে 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 তাদের পালক ছাল তুলে নাও, তাহলে একটা দিন আসবে সেই দেশের যারা শাসক তাদেরই ওই ছাল আর গায়ে থাকবে না, সব মুরগির পালকের মতো সব উপড়ে যাবে। গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দিতে হবে। অতএব বন্ধু, আজ জমিয়ত উলামা অত্যন্ত উদ্বিগ্ন। কোথায় নিয়ে যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে? বিপদ আমাদের নয়, গোটা দেশের বিপদ। শুধু আমাদের বিপদ নয়, সংবিধানের বিপদ। এই পরিস্থিতিতে আমরা জমিয়তের লোকেরা ইনশাল্লাহ হিম্মত, মেরুদণ্ড ঠাড়ো করে আমাদের বুজুর্গরা যা বলবেন সেই কাজ করব। বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।